আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক বাংলা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের আলোচ্য বিষয় রানার কবিতা, যা তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত বহুল পঠিত ও নন্দিত একটি কবিতা। আমরা এই কবিতার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমাদের জেনে নিতে হবে রানার কবিতার লেখক সুকান্ত ভট্টাচার্য সম্পর্কে। সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের ক্ষণজন্মা মার্ক্সবাদী বিপ্লবী কবি, কিশোর কবি নামে খ্যাত। তিনি কলিকাতায় জন্মগ্রহণ করেন, কিন্তু তার পৈতৃক নিবাস ছিল আমাদের গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া। তিনি তার সাহিত্য জগতে বেশ কিছু জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এত অল্প বয়সে পৃথিবীর ইতিহাসে কোনো কবি এত জনপ্রিয়তা অর্জন করতে পারেনি। তার কবিতার মধ্যে যে স্বদেশপ্রেম, প্রতিবাদী চিন্তা চেতনা, গরিব অসহায় মানুষের পক্ষে কথা বলা, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে যে তার যে ধিক্কার, তার যে প্রতিবাদী চিন্তা চেতনা, সমস্ত বিষয়গুলো তার কাব্য এবং কবিতায় স্থান পেয়েছে। সুকান্ত ভট্টাচার্য বাংলা সাহিত্যের কিশোর কবি হিসেবে খ্যাত, কিন্তু তার প্রত্যেকটি লেখার মধ্যে এমন ভাব এবং চিন্তা চেতনার উদয় হয়েছে যাতে মনে হয় তিনি বাংলা সাহিত্যের একজন পরিপক্ক কবি। কেননা অনেক সাহিত্যিক এবং অনেক সমালোচকগণ বলেছেন যে সুকান্ত যদি আরও কিছুদিন জীবিত থাকতেন, অর্থাৎ তিনি যদি স্বাভাবিক অন্যান্য কবিরা যে 50-60 বছর বা 70-80 বছর আয়ুষ্কাল পেয়েছেন, তিনি যদি এরকম বেঁচে থাকতেন, তাহলে মনে হয় তিনি সকল কবিকে ছাড়িয়ে যেতেন। সুকান্ত ভট্টাচার্যের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে যেমন হরতাল, অভিযান, ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, এগুলো তার বিখ্যাত কাব্যগ্রন্থ। আমাদের রানার কবিতাটি কিন্তু ঠিক এরকমই ছাড়পত্র কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কবি মাত্র 21 বছর বয়সে 1947 সালে মৃত্যুবরণ করেন। তার আগে বলে নিচ্ছি, তিনি 1926 সালে জন্মগ্রহণ করেছিলেন। তোমাদের পাঠ্য বইতে বঙ্গাব্দ দেওয়া আছে। যদি আমাদের সুকান্ত ভট্টাচার্য যদি 1926 সালে জন্মগ্রহণ করে থাকেন, সালটা বলছি ইংরেজি, তাহলে এটা বঙ্গাব্দ বের করার একটা টেকনিক রয়েছে। যেমন তোমরা বঙ্গাব্দ থেকে আমাদের ইংরেজি সাল থেকে, যেমন 1926 বললাম, 1926 থেকে 593 বিয়োগ করলে আমরা তার বঙ্গাব্দ সালটা পেয়ে যাব। 1333 বঙ্গাব্দ। এভাবে তোমরা কিন্তু প্রত্যেকটাই বের করতে পারবা যে 1947 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। আর 1947 সাল থেকে তাহলে তোমরা 593 বিয়োগ করবা, তার মৃত্যু কত বঙ্গাব্দে হয়েছিল এটা কিন্তু তোমরা বের করতে পারবা পরীক্ষায়। এই জন্য তোমাদের এই টেকনিকটা মনে রাখতে হবে যে আমাদের ইংরেজি সাল থেকে বাংলা সাল বের করতে গেলে, অর্থাৎ ইংরেজি সাল থেকে বঙ্গাব্দ বের করলে 593 যোগ করতে হবে। আর যদি বঙ্গাব্দ থেকে ইংরেজি সাল বের করতে চাই, তাহলে বঙ্গাব্দের সাথে 593 যোগ করলে আমরা এইগুলো পেয়ে যাব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো সুকান্ত ভট্টাচার্যের সবচেয়ে জনপ্রিয় কবিতা রানার সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। চলো আমরা কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। এই কবিতা মূলত রানার শব্দের অর্থ হচ্ছে যিনি দৌড়ান, কিন্তু এখানে রানার হচ্ছে ডাক ঘর করা। অর্থাৎ তোমরা জানো যে ডাক বিভাগ ছিল অনেক আগে, যে চিঠি লেনদেন বা টাকা পয়সা বা মানি অর্ডার মানুষ পাঠাতো, সেই জন্য এই ডিপার্টমেন্ট কাজ করেছে, অর্থাৎ এটার নাম হচ্ছে ডাক বিভাগ। ডাক বিভাগের একজন ছোট্ট কর্মচারী ছিলেন আমাদের। এই ছোট্ট কর্মচারীর একটা পোস্ট হচ্ছে রানার। তো রানারকে বলা হয় ডাক ঘর করা। তো এই রানার নিয়ে কিন্তু কবি সুন্দর একটি কবিতা উপস্থাপন করেছেন। এখানে কিন্তু এক শ্রেণীর শোষিত মানুষ বর্ণনা দিয়েছেন, এক শ্রেণীর শোষক মানুষের বর্ণনা দিয়েছেন। অর্থাৎ এখানে শোষিত তারাই যারা হচ্ছে গরিব অসহায়, যারা খেটে খাওয়া মানুষ, যারা সীমিত ইনকামের মানুষ, তাদের কথা কিন্তু এখানে সুকান্ত ভট্টাচার্য সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন একটি রানারের চরিত্রের মধ্য দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা দেখো একটু যে প্রথমে কবি বলেছেন রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। অর্থাৎ রানার যখন রাতের বেলায় চিঠি নিয়ে যায়, তখন রানার যখন হাঁটে, তখন তার পায়ে ঝুমঝুম অর্থাৎ এক ধরনের নুপুরের আওয়াজ শোনা যায়। ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে, রানার চলেছে খবরের বোঝা হাতে। অর্থাৎ রানারের দায়িত্ব ও কর্তব্যগুলি হচ্ছে তিনি খবরাখবর নিয়ে থাকেন, সবসময় তার খবরের বোঝা তার পিঠে থাকে, চিঠি পত্র অনেক কিছু তার পিঠের মধ্যে থাকে, সেগুলো নিয়ে সে চলে।
রানার চলছে, রানার চলেছে রানার, রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। অর্থাৎ এতটুকু ব্যাখ্যা করছি যে রানার ঝুমঝুম ঘন্টা বাজিয়ে রাতের বেলা চলতে থাকে, তার ডিউটি হচ্ছে রাতের বেলা, রানার চলছে রাতের পথে একেবারে নিঃশব্দ, যেখানে কোনো সব মানে একেবারে কোলাহল মুক্ত পরিবেশে রাতের বেলা সে চলতে থাকে, কোনো নিষেধ জানে না মানার। কেন নিষেধ জানে না মানার? কারণ তার দায়িত্ব এবং কর্তব্যগুলোর প্রতি সে সচেতন, তাই রাতের বেলা যে ভয়গুলো রয়েছে, বিপদগুলো রয়েছে, এগুলোর প্রতি কোনো সংখ্যা বা সন্দেহ না করে বা কোনো ভয় ভীতি না পেয়ে সে সামনের দিকে এগিয়ে যায়। দিগন্ত থেকে দিগন্তে ছুটে রানার, অর্থাৎ রানার সামনের দিকে চলতেই আছে, কাজ নিয়ে সে নতুন খবর আনার। অর্থাৎ কোথাও মানুষের যে নতুন খবর আনার তার কাছে দায়িত্ব রয়েছে, তার কাছে অনেক চিঠি রয়েছে, অজানা অনেক খবর রয়েছে, এই সমস্ত দায়িত্ব, গুরুত্বপূর্ণ দায়িত্ব নিয়ে কিন্তু সে কাজ করছে। তারপর কবি বলেছেন রানার রানার জানা অজানার বোঝা আজ তার কাঁধে। অর্থাৎ এই রানারের কাছে মানুষের জানা অজানা, অর্থাৎ যে জিনিসগুলো মানুষ জানে না, যে জিনিসগুলো মানুষের কাছে অজানা, তা কেননা তার প্রিয়জন হয়তো কি পাঠিয়েছে বা কি রেখেছে এটা কারণে জানা নেই, এই জিনিসগুলো কিন্তু রানারের পিঠে। বোঝা আজ তার কাঁধে, বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। অর্থাৎ আমাদের একটি মালবাহী নৌকা বা মালবাহী জাহাজে যেমন অনেকগুলো মালামাল থাকে, বোঝাই করে লোড করা থাকে, কিন্তু ঠিক তেমনি ভাবে রানারের কাছে যে বোঝাই করা জিনিসগুলো সেগুলো হচ্ছে চিঠি পত্র, মানি অর্ডার, পার্সেল, বিভিন্ন জিনিস নিয়ে বা সংবাদ বা চিঠি নিয়ে তার পিঠেও কিন্তু এরকম একটা জাহাজের মতো বোঝাই করে রয়েছে, তার পিঠে অনেকগুলো খবর। রানার চলেছে বুঝি ভোর হয়, রানার চলছে, রানার তার সামনের দিকে চলছে, বুঝি ভোর হয়, মনে হচ্ছে যে সকাল হয়ে গেল, এরকম চিন্তা চেতনা রানারের মধ্যে। কেন চিন্তা চেতনা একটু পরে জানবো। আরো জোরে এই রানার দুর্বার দুর্জয়, যে আরো জোরে এই কথা রানারের মনে প্রবল শক্তি যোগায়। কেন? যে রানার যে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কারণ তার দায়িত্ব হচ্ছে যে ভোর না হতে সে শহরে পৌঁছে যাবে। এই রানার দুর্জয় যে তাকে কেউ আটকিয়ে রাখতে পারে না। আরো জোরে এই রানার দুর্জয়, তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন। অর্থাৎ তার জীবনের স্বপ্নের মতো পিছে সরে যায় বন মানে কি? অর্থাৎ সে যে হাঁটতেছে, হাঁটা অবস্থায় কিন্তু অনেক বন জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছে, তার পিছনে কিন্তু অনেকগুলো সারি সারি গাছ কিন্তু তার পিছনে পড়ে যায়। ঠিক তেমনি ভাবে এই পিছনে তার স্বপ্নের মতো পিছে সরে যায় বন গাছপালা, এগুলোর সাথে কিন্তু তার জীবনের স্বপ্নগুলো যে রয়েছিল, তার যে আকাঙ্ক্ষিত জিনিসগুলো রয়েছিল, তার যে সুন্দর স্বপ্নগুলো ছিল, সেই স্বপ্নগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তার কারণ রানার হচ্ছে একজন শ্রমজীবী মানুষ, তার কিন্তু অনেক স্বপ্নই পূরণ হয় না। আরো পথ বুঝি হয় লাল ও পূর্ব কোণ। অর্থাৎ রানার যে যাচ্ছে, পথের আর শেষ হয় না, মনে আরো পথ, এই বুঝি সকালের সূর্য উঠে গেল, এই বুঝি সেই পূর্ব আকাশের কোণে লাল সূর্য দেখা দিল। এটা কিন্তু রানারের চিন্তা চেতনা। অবাক রাতের তারারা আকাশে মিটমিট করে যায়। এই যে রানারের যে দুরন্ত গতি, রানারের যে হাঁটার গতি, রানারের যে বেগবান, সেই জিনিসগুলো দেখে রাতের তারারা অবাক হয়ে যাচ্ছে যে কি ব্যাপার, একটি মানুষ তার ভিতরে এত দায়িত্ব, এত কর্তব্য, একজন দায়িত্বপরায়ণ ব্যক্তি, রাতের আকাশে যে তারারা আছে তারা অবাক বিস্ময়ে হতবাক হয়ে কিন্তু সেই রানারের দিকে তারা তাকিয়ে থাকে। কেমন করে রানার সবেগে হরিণের মতো যায়? যে সবেগে হরিণের মতো যায়, কবি সুকান্ত ভট্টাচার্য কিন্তু এখানে একটি উপমা ব্যবহার করেছেন যে হরিণ যেমন নিঃশব্দে হাঁটে, কিন্তু হরিণের গতি কিন্তু খুব দ্রুত। ঠিক তেমনি ভাবে এখানে রানারকে বোঝানো হয়েছে যে হরিণ যেভাবে নিঃশব্দে নিশ্চুপ দ্রুত বেগে হাঁটে, ঠিক তেমনি ভাবে রানার কিন্তু রাতের বেলায় এভাবেই হেঁটে যাচ্ছে। তার মানে তোমরা বুঝতেই পারছো যে রানারের হাঁটার গতিটা কেমন ছিল। কবি বলেছেন কত গ্রাম কত পথ যায় সরে সরে, শহরে রানার যাবেই পৌঁছে ভোরে। অর্থাৎ তিনি কত গ্রামের পর গ্রাম, কত রাস্তার পর রাস্তা যে পিছনে ফেলে সামনের দিকে সে এগিয়ে যাচ্ছে, কিন্তু তার টার্গেট হচ্ছে যে সে ভোরের অর্থাৎ ভোর হওয়ার আগেই কিন্তু সে শহরে পৌঁছে যাবে। শিক্ষার্থীরা তোমরা জানো যে শহরে সে কেন যাবে?
শহরে এই জন্যই যাবে যে শহরের খুব সকাল বেলায় কিন্তু সেই শহর থেকে শহরে রানার যাবে, অর্থাৎ শহরে গিয়ে শহরে এই গাড়ি আসবে, যে চিঠিপত্র নেওয়ার মতো যে গাড়ি রয়েছে ডাক বিভাগের গাড়ি আসবে, সেই গাড়িতে কিন্তু সেই গ্রাম অঞ্চলে যে চিঠিগুলো রানারের কাছে রয়েছে সেই জিনিসগুলো সেই মেইল ট্রেনে বা ডাক বিভাগের যে গাড়ি রয়েছে সেই নির্দিষ্ট গাড়িতে পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু সে ঘুরে পৌঁছে দেবে। যদি সে ঘুরে পৌঁছতে না পারে তাহলে ডাক বিভাগের গাড়ি চলে যাবে, এই জন্য হয়তো তাকে বকা খেতে পারে অথবা উচ্চস্থ কর্মকর্তার কাছে হয়তো তাকে জবাবদিহিমূলক কিছু প্রশ্নের সম্মুখীন হতে হবে তাকে। এই জন্যই কিন্তু রানারের চিন্তা ছিল, উদ্বেগ ছিল যে তাকে ভোর হওয়ার আগেই শহরে পৌঁছে দিতে হবে। মাঝে মাঝে কিন্তু এটি অনুধাবনমূলক প্রশ্ন হিসেবে আসে যে শহরের রানার পৌঁছে যাবে ভোরে কেন যাবে, যে এই কিন্তু প্রশ্ন আসে অনেক সময়। তারপর দেখো, হাতে লণ্ঠন করে ঠনঠন জোনাকিরা দেয় আলো। হাতে লণ্ঠন, হাতে লণ্ঠন মানে কি? লণ্ঠন মানে হচ্ছে এক ধরনের হারিকেন বা তেল দিয়ে এক ধরনের আলোর আধার, মানে আমরা এটাকে বাতি বলতে পারি, প্রদীপ বলতে পারি, যেটা কেরোসিন তেল দিয়ে জ্বালানো হয়। হাতে লণ্ঠন করে ঠনঠন, অর্থাৎ তার কাছে যে প্রদীপটি ছিল সেটা একেবারে ঠনঠন। ঠনঠন মানে হচ্ছে যে নিভু নিভু ভাব, তেমনটা প্রজ্বলিত হচ্ছে না, একেবারে নিভু নিভু ভাব, মনে হয় নিভে যাবে। এই জন্য হয় রাতের যে ঝুনাকি পোকাগুলো রয়েছে সেই ঝুনাকিরা দেয় আলো, অর্থাৎ রানার যে পথে হাঁটছে, যে রাস্তায় হাঁটতেছে সেই পথে কিন্তু ঝুনাকিরাও তাকে আলো দেয়। মাবই রানার, মাবই শব্দের অর্থ হচ্ছে নির্ভীক, যার কোনো ভয় নেই। এই রানার কেমন ছিল? নির্ভীক ছিল, অকুত ভয় ছিল। এখনো রাতের কালো, অর্থাৎ রাতের যে অন্ধকার, সে অন্ধকারের কিন্তু রানার কখনো ভয় পেত না। এমনি করেই জীবনের বহু বছরকে পিছু ফেলে পৃথিবীর সব বোঝা ক্ষুদিত রানার পৌঁছে দিয়েছে মেলে। যে এভাবেই আমরা যে পূর্বে কিছু বর্ণনা করলাম যে রানার যে দুর্গম দুর্বিনীত পথগুলো পাড়ি দিচ্ছে রাতের অন্ধকারে, এভাবেই তার অনেক বছর কেটে যায়, অনেক বছর পিছনে ফেলে দিয়ে সে পৃথিবীর বোঝা, অর্থাৎ এই পৃথিবীর সভ্যতা বভ্যতা, অর্থাৎ পরলোক সম্প্রদায়ের সেই চিঠিগুলো রানার কিছু পৌঁছে দিচ্ছে মেলে। অর্থাৎ মেলে হচ্ছে যে চিঠিতে, অথবা ওই যে মেল গাড়ি যে আসে ডাক বিভাগের যে গাড়িগুলো রয়েছে সেইখানে কিন্তু সে ঠিকই পৌঁছে দিচ্ছে। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, অর্থাৎ এখানে কিন্তু রানারের যে পরিশ্রমের কথা বলা হয়েছে, এত পরিশ্রম তিনি করেছেন। ক্লান্ত শ্বাস ছুঁয়েছে আকাশ, মাটি ভিজে গেছে ঘামে, অর্থাৎ তার মাথার ঘাম পা পর্যন্ত গড়িয়ে পড়েছে, এত সে পরিশ্রম করেছে। অথচ দেখো জীবনের সব রাত থেকে ওরা কিনেছে অল্প দামে। কারা কিনেছে? এলিট সম্প্রদায়ের মানুষ, সভ্যতা এবং সভ্যতা যারা বড়লোক সম্প্রদায়ের মানুষ, যারা নীতি নির্ধারক ব্যক্তি রয়েছিলেন, তারা কিন্তু খুব অল্প বেতনে তাদের মহামূল্যবান সময়টুকু কিনে নিয়েছে। কাদের? এই রানারের মতো লোকদের মহামূল্যবান সময় কিনে নিয়েছে সেই সমস্ত রাষ্ট্রের নীতি নির্ধারকরা। অনেক দুঃখে বহু বেদনায় অভিমানে অনুরাগে ভরে তার প্রিয়া একা শয্যায় বিনীত রাত জাগে। অনেক দুঃখে, কেন দুঃখে? যে রানার যেহেতু একটা দায়িত্বশীল কাজে নিয়োজিত, এই জন্যই কিন্তু তার মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, তার কিন্তু ছুটি হয় না, ছুটি পায় না। অতএব কোনো রাতে কিন্তু তার প্রিয়ার সাথে এক বিছানায় ঘুমাতে পারে না। এই যে তার প্রিয়া, অর্থাৎ তার স্ত্রীর যে কষ্ট, বেদনা, অভিমান, রাগ, অভিমান, ভালোবাসার একটা, তার যে ভালোবাসার যে প্রিয় মানুষটি রানারের দিকে চেয়ে চেয়ে কিন্তু তার স্ত্রীর কিন্তু বিনীত রাত জাগে, ঘুম আসে না একা একা। সেই জিনিসটাও কিন্তু এখানে লেখক সুকান্ত ভট্টাচার্য সুন্দরভাবে তুলে ধরেছেন যে বাসায় যদি কারো প্রিয়া থাকে আর যদি সে একাই থাকে আর তার স্বামী যদি রাতের বেলায় তার দায়িত্বের কাজে বা তার কাজে ব্যস্ত থাকে, তাহলে তার ঘরের প্রিয়ার কতটুকু কষ্ট হয় সেই জিনিসগুলো কিন্তু লেখক এই দুটি লাইনের মধ্যে চমৎকারভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। তারপর কবি বলেছেন, রানার এই বোঝা টানার দিন কবে শেষ হবে? লেখক প্রশ্ন করেছেন, হে রানার, তোমার এই বোঝা, এই তোমার এই পৃথিবীর বোঝা, ঝামেলা, যে তোমার যে দায়িত্ব, এই বোঝা টানার দিন তোমার কবে শেষ হবে? তোমার দিনে কবে একটু শান্তি বা প্রশান্তি দেখা দিবে? রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? অর্থাৎ রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে? এই লাইন দ্বারা লেখক বোঝাতে চেয়েছেন যে তোমার যে দুঃখ দুর্দশা, তোমার ভিতরে যে অভাব অনটন, এটি শেষ হবে, এটি
শেষ হবে কবে, অর্থাৎ এই দুঃখ দুর্দশা শেষ হওয়ার সাথে সাথে সূর্য ওঠার সাথে তিনি কবি একটি তুলনা দিয়েছেন প্রতীকী অর্থে, যে তোমার জীবনের যে কষ্ট দুঃখ এগুলো কবে শেষ হয়ে তোমার সুদিন আসবে। ঘরেতে অভাব, পৃথিবীটা তাই মনে হয় কালো ধোয়া, অর্থাৎ রানারের ঘরে অভাব ছিল, এই জন্য পৃথিবীটাকে তার মনে হয়েছে অন্ধকারচ্ছন্ন, পৃথিবীটাকে তার মনে হয়েছে একেবারে কালো ধোয়া, পৃথিবীটাকে তাকে একেবারে নিরানন্দ মনে হয়েছে, কেননা অভাব থাকলে কিছুই ভালো লাগে না। পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া, অর্থাৎ রানারের পিঠে কিন্তু অনেক টাকা থাকে, অনেক পার্সেল থাকে, অনেক মানি অর্ডার থাকে, কিন্তু এই টাকাকে স্পর্শ করা যাবে না, কেননা সেই টাকা রানারের না, সেই টাকা হচ্ছে অন্য মানুষের দায়িত্ব এবং কর্তব্যকে তিনি অনেক গুরুত্ব দিয়ে দেখেন। রানার ছিল একজন সৎ, নির্ভীক, অকুতোভয় মানুষ, এই জন্যই বলছে যে কবি বলছেন পিঠেতে টাকার বোঝা, তবু এই টাকাকে যাবে না ছোঁয়া, তার মানে এই টাকা কখনো সে স্পর্শ করতে পারবে না। তারপর কবি বলেছেন দেখো, রাত নির্জন পথে কত ভয়, তবুও রানার ছোটে, অর্থাৎ রাত নির্জন থাকে, রাত নীরব থাকে, রাতের বেলায় সবগুলো মানুষ ঘুমিয়ে পড়ে, পথে কত ভয় তবুও রানার ছোটে, দস্যুর ভয়, কিসের ভয় থাকে রাতের বেলা? দস্যু মানে হচ্ছে ডাকাত, দস্যুর ভয়, তার হচ্ছে ভয় কখন সূর্য ওঠে। রাতের বেলা কিন্তু অনেক বিপদ হতে পারে, অনেক একটা বিপদের মধ্যে সে নিমজ্জিত হয়ে যেতে পারে, যে কোনো সময় ডাকাত দ্বারা আক্রান্ত হতে পারে, কিন্তু এই ভয়গুলো উপেক্ষা করে রানারের মনে সবচেয়ে বেশি ভয় হচ্ছে যে কখন সূর্য ওঠে, কেননা একটু আগে আমরা বলেছি যে সূর্য ওঠার সাথে সাথে কিন্তু তার চাকরির যে দায়িত্ব সেটা কিন্তু একটি ভালো সম্পর্ক রয়েছে, কারণ তার দায়িত্ব হচ্ছে ভোরবেলা সূর্য ওঠার আগে শহরে সেই ডাক সরবরাহ অর্থাৎ ডাক বিভাগের যে গাড়ি রয়েছে সেই গাড়িতে তার চিঠিগুলো পৌঁছে দিতে হবে। কত চিঠি লেখে লোকে, কত সুখে প্রেমে আবেগে স্মৃতিতে, কত দুঃখে ও সুখে, অর্থাৎ কত মানুষ কত ধরনের চিঠি লেখে, কেউ সুখে বা মনের আবেগে লেখে, কেউ বা তার প্রেমিকার কাছে বা স্ত্রীর কাছে লেখে, কেউ বা আবেগ আপ্লুত হয়ে চিঠি লেখে, কেউ বা অতীত স্মৃতি স্মরণ করে দিতে চিঠি লেখে, কত দুঃখে সুখে চিঠি লেখে। কিন্তু দেখো এর মানে হচ্ছে রানারের, এর দুঃখের চিঠি পড়বে না জানি কেউ কোনোদিনও, অর্থাৎ রানারের যে দুঃখ কষ্ট, তার যে বেদনা, তার যে হতাশা, এই চিঠিগুলো কেউ কিন্তু কোনোদিন পড়বে না। এর জীবনের দুঃখ কেবল জানবে পথের তৃণ, অর্থাৎ এর মানে রানারের জীবনের দুঃখ কেবল জানবে কে জানবে? পথের তৃণ, অর্থাৎ এই যে রানারের যে পথ চলার সঙ্গী ছিল সেই ছোট ছোট ঘাস, এরা কিন্তু ঠিকই জানবে যে রানার কি কষ্ট করেছে রাতের বেলা, রানার কিভাবে দুর্গম পথ পাড়ি দিয়ে শহরের বুকে সকালবেলার আগেই পৌঁছে গিয়েছে, এগুলোর একমাত্র সাক্ষী হচ্ছে ঘাসের সেই তৃণ, অর্থাৎ ঘাস, তৃণ মানে হচ্ছে ঘাস, এরা কিন্তু সবাই জানে যে রানারের জীবনের কতটুকু দুঃখ এবং কষ্ট। এর দুঃখের কথা জানবে না কেউ শহরে ওর গ্রামে, অর্থাৎ রানারের জীবনের দুঃখের কথা কষ্টের কথা শহরের মানুষও জানবে না, গ্রামের মানুষও জানবে না। এর কথা ঢাকা পড়ে থাকবে কালো রাত্রির খামে, অর্থাৎ রানারের কথা বলেছেন কবি, যে রানারের কথাগুলো, রানারের দুঃখের কথাগুলো, রানারের স্মৃতিগুলো, রাতের সেই অন্ধকারে নিমজ্জিত স্মৃতিগুলো কালো রাত্রির খামেই ঢাকা পড়ে থাকবে, অর্থাৎ পুরো সমস্ত রাতটাকে চিঠির একটা খাম হিসেবে কবি চিহ্নিত করেছেন, যে কালো রাত্রির খামে তার কথাগুলো নিমজ্জিত থাকবে, শহরের মানুষও জানবে না, গ্রামের মানুষও জানবে না। দরদে তারার চোখ কাঁপে মিটি, এই যে রানারের জীবনের যে কষ্ট, রানার যে দায়িত্ব নিয়ে কাজ করেছে, কষ্ট করতে হয়, তাকে কি পরিমাণ পরিশ্রম করতে হয়, সেই জিনিসগুলো দেখে দরদ মানে একটা স্নেহ, আবেগ, ভালোবাসায় রাতের সেই তারাগুলো তার দিকে সুদৃষ্টিতে তাকায় মিটি, তাদেরও খুব কষ্ট হয় রানারের দুঃখ দেখে। একে যে ভোরের আকাশে পাঠাবে সহানুভূতির চিঠি, একে যে ভোরের আকাশে পাঠাবে সহানুভূতির চিঠি, রানার কিভাবে বোঝাবো? কবি বলেছেন যে তুমি যেহেতু পরিশ্রম করছো, তুমি যেহেতু কষ্ট করছো, এত বোঝা বহন করছো, কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে, তুমি যে কত কষ্ট করছো, না খেয়ে না দিয়ে, স্ত্রী পুত্র সন্তানকে সময় না দিয়ে তুমি অবসাদ হয়ে যাচ্ছ, ক্লান্তিতে পরিশ্রান্ত হয়ে যাচ্ছ, এত কিছু করে কি হবে, নিজেকে একেবারে নিঃশেষ করে কি হবে, কবিকে বলেছেন। তারপরে কবি অভয় দিয়ে বলেছেন রানার ভোর তো হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল, অর্থাৎ এখানে কবি বলেছেন যে আমাদের যে এক শ্রেণীর মানুষ
ছিল। তোমরা একটু তোমাদের কথাতে একটু পটভূমিকা এখানে বলছি যে আমাদের সুকান্ত ভট্টাচার্য যখন কবিতা লিখতেছিলেন ঠিক সেই সময়টাতে কিন্তু আমাদের দেশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, অর্থাৎ 1939 সালের কথা। ঠিক সেই সময় কিন্তু আমাদের এই ভারতীয় উপমহাদেশে কিন্তু ব্রিটিশরা শাসন করতেছিল। ব্রিটিশদের অধীনে আমরা ছিলাম। সুকান্ত ভট্টাচার্য জন্মের পর থেকেই দেখেছেন যে আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ। এই পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত করার জন্য দেশ মাতৃকাকে ভালোবেসে কিন্তু তিনি অনেক প্রতিবাদী কবিতাও লিখেছিলেন। কিন্তু ঠিক এখানে কিন্তু ঠিক শ্রমজীবী মানুষের পক্ষে নিয়ে তিনি কিন্তু প্রতিবাদ করেছেন যে আমাদের যারা শোষণ করছেন, আমাদের যারা বঞ্চনা করছেন, এই যে কষ্ট দিচ্ছে, কিন্তু এগুলো একসময় কিন্তু এই যে আলোর স্পর্শে কবে কেটে যাবে এই দুঃখের কাল। কবি রানারকে প্রশ্ন করেছেন কবে আলো আসবে, কবে আমাদের সুদিন আসবে, কবে এই দুঃখের কাল, দুঃখের সময়টা কেটে যাবে। বলেছেন রানার, গ্রামের রানার, সময় হয়েছে নতুন খবর আনার। অর্থাৎ এখন আমাদের নতুন খবর আনার সময় হয়েছে, নতুন খবর আনার। কবি রানারকে দিয়ে বুঝিয়েছেন যে রানার, এখন আমাদের নতুন খবর আনার সময় হয়েছে। অর্থাৎ নতুন খবর আনার এখানে বলতে বোঝানো হয়েছে যে আমাদের সেই শোষক শ্রেণীর মানুষগুলো যে রয়েছিল, যারা সবসময় বঞ্চনা করত, যারা সবসময় আমাদের ঘৃণা করত, যারা সবসময় আমাদের নির্যাতন করত, তাদের কাছ থেকে আমরা খুব অচিরেই মুক্ত হতে যাচ্ছি। এটাই হচ্ছে নতুন খবর। শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পিছনে ফেলে। অর্থাৎ সেই সমস্ত মানুষদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কথা, সেই সমস্ত মানুষদের মুখোমুখি প্রতিবাদ করা, সেই জিনিসগুলো কিন্তু কবি অভয় দিয়ে রানারকে বলেছেন যে শপথের চিঠি নিয়ে চলো আজ, ভীরুতা পিছনে ফেলে, পৌঁছে দাও এই নতুন খবর অগ্রগতির মেলে। অর্থাৎ তুমি সবাইকে এই সুন্দর খবরটা জানিয়ে দাও যে আমরা আর শোষক এবং সেই শ্রেণীর মানুষ দ্বারা নিষ্পেষিত হচ্ছি না, আমরা এখন প্রায় স্বাধীন, আমরা এখন মুক্ত মনের মানুষ। এই খবরটা কিন্তু কবি সুন্দর করে জানিয়ে দিতে বলেছেন রানারকে। দেখা দিবে বুঝি প্রভাত এখনই। অর্থাৎ আমাদের যে দুঃখের দিনগুলো ছিল, আমাদের যে কষ্টের দিনগুলো ছিল, বেদনার দিনগুলো ছিল, এখনই সেগুলো শেষ হয়ে যাবে। মানে প্রভাত মানে শেষ, এখানে সকাল বলতে বোঝানো হয়েছে। দেখা দিবে বুঝি প্রভাত এখনই, নেই দেরি নেই আর, ছুটে চলো আরো বেগে দুর্দম হিরানার। অর্থাৎ তোমার এই কষ্টের দিনগুলো খুব শীঘ্রই শেষ হয়ে যাচ্ছে। তুমি তোমার গতিতে এগিয়ে চলো, তুমি তোমার স্বপ্ন, তুমি তোমার ধ্যান ধারণার দিকে এগিয়ে চলো। অবশ্যই আমাদের যে আমাদের দায়িত্ব বা আমাদের যে দুঃখ কষ্টগুলো ছিল, এই সমস্ত বিষয়গুলো সবকিছু উপেক্ষা করে আমাদের জন্য স্বপ্ন হাতছানি দিয়ে ডাকছে, যে জিনিসগুলো আমাদের জীবনের জন্য খুব মঙ্গলজনক হবে, সেই জিনিসটি কিন্তু কবি সুকান্ত ভট্টাচার্য রানার অর্থাৎ শ্রমজীবী মানুষদের কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা যতটুকু এই কবিতা লাইন বাই লাইন ব্যাখ্যা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখান থেকে তোমার জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং সৃজনশীল প্রশ্নতে অনেক সহায়ক ভূমিকা পালন করবে। এখন তোমাদের এই কবিতা থেকে একটু বাড়ির কাজ রয়েছে। বাড়ির কাজ তোমরা করবে, এই কবিতা থেকে 15টি জ্ঞানমূলক প্রশ্ন উত্তর SW করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আর নয়, হয়তো অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।